যে উড়ি বুদ্ধি তুরি বুদ্ধি লেংরা বুদ্ধি দুনা 700 করি বুদ্ধি বাম চোখ যার কানা এটা কথা আছে সামাজিক বিচারের মধ্যে পাঁচ পাঞ্জতনে কি করেগা বাজাও লিয়া খানেগা কাজী সাহেব এরকম দিলেন সেই গুরাটি হচ্ছে প্রতীককে দিয়ে দাও আর লেংরাকে 100টা বেত্রাঘাত করে দাও অর্থের দণ্ডে অর্থের ঘুষ খেয়ে তলে উপরে ঘুষ খেয়ে বিচার কার্য না করে কারণ বিচার কার্য দুনিয়ার জমিনে করে গেলে আখিরাতের জমিনেও কিন্তু একদিন এর বিচার দিতে হবে। একজন রাজা আর একজন কাজীর গল্পর শেষে আপনারা পাবেন একটি শিক্ষামূলক উপদেশ। আর রাজার আন্ডারে থেকে কাজী সে তার চাকরি করে বিচার কার্য পরিচালনা করে। এমন একটা সময় আসছে এই রাজার রাজ্যে রাজার চেয়ে কাজীর মূল্যায়ন সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কাজী তার যে বিচারিক ধারাবাহিকতা এটা এমন সুচারুরূপে করে যে কারণে রাজার চেয়েও কাজীর মূল্যায়ন বেড়ে গেছে মানুষের কাছে। এ থেকে রাজা অনেকটাই বিষণ্ণ হয়ে পড়লো যে আমার রাজ্যের কাজী সে বিচারিক দিক থেকে সুনামের দিক থেকে আমার চেয়ে উপরে উঠে দেবে, তাহলে সে বিচারটা করে কিভাবে? রাজা যদি সরাসরি কাজীকে প্রশ্ন করতে যায় তাহলে রাজার একটা আত্মসম্মানের আঘাত আসে। সে কারণে রাজা আর সেই জিনিসটি প্রশ্ন করতে গেল না কাজীকে। সেই রাজা সে অনেক চিন্তা ভাবনা করার পর সে চিন্তা করলো যে আমি কাজীর বিচার কিভাবে পরিচালনা করে আমি তার বিচার কার্য দেখার জন্য একদিন ছদ্মবেশে চলে যাব কাজীর দরবারে। শেষমেশ রাজা তাই করছে, সে ছদ্মবেশে কাজীর দরবারে চলে গেছে। যখন সে রাজার ঘোড়া নিয়ে বের হলো তখন ছদ্মবেশের ধারণটা এমনভাবে নিয়েছে যাতে মানুষ তাকে চিনতে না পারে। পরবর্তীতে একটা সময় রাস্তার মধ্যে এক ল্যাংড়া লোকের সাথে দেখা হচ্ছে রাজার। তো ল্যাংড়া সেই ল্যাংড়াটি বললো আপনি কোথায় যাবেন? বলছে যে আমি সামনের এই শহরে যাব। কাজীর এলাকার নাম বললো। তখন ল্যাংড়া বলতেছে একটা কাজ করেন সাহেব, আমাকে সাথে করে নিয়ে যান। রাজা ভাবলো যেহেতু আমি রাজা ছদ্মবেশ ধারণ করার কারণে এই ল্যাংড়া আমাকে চিনতে পারে নাই, ঠিক আছে ও যখন আটকে গেছে ওকে নিয়ে আমি চলে যাই সেখানে। তারপর রাজার ঘোড়ায় চড়ে ল্যাংড়াকে নিয়ে যাওয়ার সময় সে ল্যাংড়াকে নিয়ে গেল এবং সেখানে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছার পরে সে বলতেছে তুমি নামো। তখন ল্যাংড়া বলতেছে যে না আমি নামবো মানে নামবেন তো আপনি। এই কথা শুনে রাজা অবাক যে আমার ঘোড়া আমি আসছি এখানে তোমাকে নিয়ে তুমি নামবা না মানে? এখন রাজা এবং ল্যাংড়ার মধ্যে চলে গেছে একটা দ্বন্দ্ব। কিছু মানুষ জড়া হলো, জড়ো হওয়ার পর রাজা বলল ঘোড়াটি আমার, দাবি করতেছে ল্যাংড়া ঘোড়াটি তার। এটা কোনো কথা হলো? ল্যাংড়া বলতেছে আমি আতুর মানুষ অসহায় মানুষ, আমি এই ঘোড়া দিয়ে চলাফেরা করি। এখন এই পথিক বলতেছে ঘোড়া নাকি তার, তাকে দয়া করে ঘোড়ার পিছনে বসিয়ে আনাটা আমার অপরাধ হয়েছে। তখন মানুষ একটা গোলক ধরে পড়ে গেল। তখন চিন্তা করলো যে এই লোকের কথাও তো ঠিক হতে পারে আবার ল্যাংড়ার কথাটাও ঠিক হতে পারে। তখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষ পর্যন্ত বলল এই বিচার কাজীর দ্বারাই করা সম্ভব, আপনারা কাজীর দরবারে চলে যান, সেখানে কাজীর আপনাদেরকে সুষ্ঠু বিচার করে দেবে। রাজা মনে মনে ভাবলো এই তো সুন্দর লাইন চলে আসলো, ঘোড়াকার আমি জানি, কাজী কিভাবে বিচার করে আজকে বোঝার বিষয়। জাগতিকভাবে যৌক্তিক কারণে আসলে আমরা ভাবতেই পারি ল্যাংড়ার ঘোড়া আসলে কিন্তু রাজার ঘোড়া ছিল। কাজীর দরবারে যাওয়ার পর পরবর্তী দিন সকালবেলা সেই ঘোড়ার বিচার করার জন্য দিন ধার্য করা হলো এবং স্পট ধার্য করা হলো এবং কাজী সাহেব তার বিচার করার জন্য রাজার সেই ঘোড়ার মতন আরো অনেকটি ঘোড়া তিনি সংগ্রহ করতে বললেন এবং সংগ্রহ করার পর পরের দিন সকালে বিচার কার্যক্রম শুরু হলো। প্রথমে ল্যাংড়াকে দেওয়া হলো যে তুমি তোমার ঘোড়াটি এই 8-10টি ঘোড়ার সাথে মেশানো আছে, তুমি তোমার ঘোড়াটি চিনে নিয়ে আসো। তখন ল্যাংড়া মানুষ থাকে একটু বুদ্ধিমান, এটা আপনারা জানেন একটা কথা আছে যে উড়ি বুদ্ধি তুরি বুদ্ধি ল্যাংড়া বুদ্ধি দুনা 700 করি বুদ্ধি বাম চোখ যার কানা। এই একটা কথা অনুযায়ী আমরা মনে করি যে ল্যাংড়া মানুষের বুদ্ধি একটু বেশি থাকে। ল্যাংড়া খুব ভালো করে ঠাড় রেখেছে যে কোন ঘোড়াটি তার। সে খুব সুকৌশলে সেই তার এই ঘোড়াটি নিয়ে আসলো। পরক্ষণে রাজার চোখ বেঁধে আবার ঘোড়া 10টি ঘোড়ার মধ্যে তার ঘোড়াটাকে মিসকাট দিয়ে আবার রাজার চোখ খুলে দিয়ে বলা হলো তোমার ঘোড়াটি তুমি চিনে নিয়ে আসো। তখন রাজা মহাশয় গেলেন, যদিও তিনি রাজা মহাশয় নয় প্রতীক হিসাবে পরিচিত, তিনিও গেলেন, তিনিও সেম ঘোড়াটি নিয়ে আসলেন এবং যে ঘোড়াটি ল্যাংড়া নিয়ে আসলো সেই ঘোড়াটি রাজাও নিয়ে আসলো। কাজী সাহেব বিচার করে দিলেন সেই ঘোড়াটি হচ্ছে প্রতীককে দিয়ে দাও আর ল্যাংড়াকে 100টা বেত্রাঘাত করে দাও। ল্যাংড়ার ঘোড়া নয় কিন্তু সে অবৈধভাবে দাবি করেছে ঘোড়ার। রাজা তো অবাক, বিচার তো কাজী ঠিকই করলো কিন্তু কিভাবে করলো কিভাবে কি করলো? রাজা অবাক হয়ে গেল। তখন সবাই যখন বিচার কার্য শেষ করার পর চলে গেল তখন কাজীর দরবারে গিয়ে বাদশানন্দন তিনি বলতেছেন যে বিচারটা কিভাবে করলেন আমাকে একটু বলেন। তখন কাজী বলতেছে আপনার ঘোড়া আপনি পেয়ে গেছেন, বিচার আমি কিভাবে করছি তা তো আপনার জানার বিষয় নয়। বাদশা বলতেছে ঠিক আছে ঘোড়া আমি পেয়েছি ঠিক আছে, বাট আমি একটু বুঝতে চাই। কাজী কিন্তু বাদশাকে চিনতেছে না। তখন যত বাড়ি বাদশা কাজীকে বলতেছে কিভাবে বিচারটা করলেন, তত বাড়ি কাজী বাদশাকে এড়িয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বাদশা তার পরিচয় দিতে বাধ্য হলেন যে তুমি কোথায় দৌড়াচ্ছ? বলে আমার তো আরো কাজ আছে, আমি চাকরিজীবী মানুষ, আমি বাদশার চাকরি করি।
তখন বাদশাহ বলতেছে, তুমি যেই বাদশার চাকরি করো সেই বাদশাই আমি, তুমি আমাকে সময় দিবে না, দিবে কাকে সময়? তখন যখন তার ছদ্মবেশ খুলে ফেললো, কাজী সাহেব তাকে চিনে ফেললো। অবাক করা কাহিনী। তখন বললো, বাদশানন্দন আপনি এখানে এভাবে আমার বিচার কার্য দেখলেন আইসে? আচ্ছা ঠিক আছে, চলেন আমার দরবার থেকে আমার বাসায় চলেন। তখন বাদশাকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাদশাহ বারবারই বলতেছে যে আপনি কিভাবে বিচারটা করলেন। তখন কাজী বলতেছে, আগে খাবার দাবার শেষ হোক, তারপর রেস্ট নেন, তারপর আপনাকে খুলে বলতেছি কিভাবে কি করলাম। বাদশানন্দন আসলে একেবারে তিনি অধীর আগ্রহ নিয়ে আছেন যে আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি, শুধু আমাকে বলে দাও বিচারটা কিভাবে করলে। শেষ পর্যন্ত খাওয়া দাওয়া হলো, রাজভোগ হলো, রেস্ট বিশ্রাম নেওয়া হলো। তখন কাজীকে বলতেছে, দেখেন আপনারা সবাই কিন্তু চিন্তা করেছেন, বিবেচনা করেছেন ঘোড়াটি চিনে আনতে পারে কিনা। যখন ল্যাংরা ঘোড়াটি নিয়ে আসলো, যে ঘোড়াটি ল্যাংরা নিয়ে আসলো সেই ঘোড়াটি আপনিও নিয়ে আসলেন। তখন সবাই, এই হাউজের সবাই বা এই বিচার কার্যের সবাই দেখেছিল সঠিক ঘোড়াটি চিনে আনতে পারলেন কিনা। দুইজনই যখন ঘোড়াটি চিনে আনতে পারছেন, তখন মানুষ অবাক হয়ে গেছে কাজী কিভাবে সেই বিচারে রায় দেবেন। আমি কিন্তু বাদশানন্দন এইভাবে দেখিনি, আমার দেখার প্রেক্ষাপট, আমার বিচারের সিস্টেম ছিল অন্যরকম। যখন ল্যাংরা গেল ঘোড়া আনার জন্য, ল্যাংরা ঠিকভাবে ঘোড়াটাকে চিহ্নিত করেছে এবং ল্যাংরা যখন ঘোড়াটাকে নিয়ে আসছিল, তখন ঘোড়াটাকে জবরদস্তি করে নিয়ে আসছিল। ঘোড়াটি আসতে চাচ্ছিল না, ল্যাংরা তাকে জোর করে নিয়ে আসছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ল্যাংরা ঘোড়াটাকে জোর করে নিয়ে আসতেছে। পরক্ষণে যখন আপনি গেলেন ঘোড়া আনার জন্য, আপনি যখন ঘোড়া আনার জন্য ঘোড়ার কাছে গেছেন, তখন কিন্তু ঘোড়াটি গলা লম্বা করে আপনার কাছে আসছে, রিল্যাক্স মনে আপনার কাছে আসছে এবং প্রভু হিসাবে, মালিক হিসাবে আপনাকে চিনতে পেরেছে সে। আমার যে বিচার কার্যটা ছিল, আমি দেখতে চেয়েছি বা আমি দেখেছি এটাই ঘোড়া কাকে চিনে। আমি দেখেছি ঘোড়া ল্যাংরাকে চিনে না, আমি দেখেছি ঘোড়া আপনাকে চিনে। যেহেতু ঘোড়া আপনাকে চিনে, আপনাকে মহব্বত করে, ঘোড়ার মালিক আপনি। আর আপনারা দেখেছেন ঘোড়া চিনে আনতে পারি কিনা। আমার বিচার কার্যটা ছিল ঠিক এরকমই। আসলে আজকেও যারা সম্মানিত বিচারকরা বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিক বিচার করে থাকেন, তারাও যদি ঠিক এইরকমই বিচার কার্যের সিস্টেম চেঞ্জ করে, বিতর্কতভাবে প্রবেশ করে, মনের চক্ষু দিয়ে বিচার করেন, তাহলে সমাজে হক বিচার প্রতিষ্ঠিত হবে। নয়তোবা মজলুমরা হবে সঠিক রায় থেকে বঞ্চিত। তাই আমরা চেষ্টা করব সামাজিক বিচারের মাধ্যমে আমরা এমন ভাবে বিচার কার্যকে ফুটিয়ে তুলি, আমরা এমন ভাবে হক বিচার করি যাতে প্রত্যেকের হক এখান থেকে আদায় হয়ে যায়। মজলুম যেন তার সঠিক ফায়সালা পায়, অর্থ দিয়ে যেন মানুষ বিচার কার্য পরিচালনা না করে, অর্থের মানদণ্ডে, অর্থের ঘুষ খেয়ে, তলে উপরে ঘুষ খেয়ে বিচার কার্য যেন না হয়। একটা কথা আছে সামাজিক বিচারের মধ্যে, 5 পাঞ্জাতনে কি করেগা 12 আউলিয়া ঠানেগা। কথাটা ছিল এরকম, এক লোক বিচার করতে গিয়ে বলছিল যে আমি 12,000 টাকা খেয়েছি, তোমার বিরুদ্ধে পক্ষে বিচার নিয়ে দেবো। আবার আরেক পক্ষ থেকে ওই লোকই 5,000 টাকা খেয়েছিল বিচার কার্য পরিচালনা করে তার পক্ষে রায় দেওয়ার জন্য। পরবর্তীতে যখন 5,000 টাকা দেনেওয়ালা বিচারকের কাছে গেল, আপনি আমার পক্ষে রায় দিতে পারলেন না কেন? তখন সেই লোকটি বলছিল যে 5 পাঞ্জাতনে কি করেগা 12 আউলিয়া ঠানেগা। এর উত্তরটা কিন্তু কেউ জানতে পারে নাই, বুঝতেও পারে নাই যে আসলে উনি কোন কথার দিকে ইঙ্গিত করেছেন। তখন এই বিচারকের যে লোক থাকে অ্যাসিস্ট্যান্ট, সে জিজ্ঞাসা করেছিল 5 পাঞ্জাতন কি আর 12 আউলিয়া কি। তখন সেই লোক বলেছিল 5 পাঞ্জাতন হচ্ছে যারা 5,000 দিয়েছিল তাদেরকে বলেছি 5 পাঞ্জাতন, আর যারা 12,000 দিয়েছিল তাদেরকে বলেছি 12 আউলিয়া। বলছি যে 12 আউলিয়া ঠানেগা মানে 5,000-এর চেয়ে 12,000 বেশি। এই কারণে 12,000-এর পক্ষে রায় গেছে আর 5,000 পক্ষ বিচারে হেরে গেছে। আমরা যেন এরকম সিস্টেমে বিচার কার্য পরিচালনা না করি, কারণ বিচার কার্য দুনিয়ার জমিনে করে গেলে আখিরাতের জমিনেও কিন্তু একদিন এর বিচার দিতে হবে যদি বিচার কার্য সঠিকভাবে না করা হয়। তাই প্রত্যেক সামাজিক বিচার যারা করেন তাদেরকে আহ্বান করবো আজকের ভিডিওর মাধ্যমে, বিচার করেন, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, নির্ভেজাল বিচার করবেন। হয়তোবা একদিন বিচারকের আসনে আপনি আখিরাতেও বসতে পারবেন, আর নয়তো আল্লাহর দরবারে এমন আসামি হয়ে যাবেন যে আসামি কোনো কিছু দিয়ে তার পূরণ করা সম্ভব নয়, সেদিন আটকে যাবেন আখিরাতের বিচার কার্যে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।